গত পরশুদিন দীপুচন্দ্র দাস নামে যে ছেলেটাকে মধ্যযুগীয় কায়দায় বর্বরভাবে হত্যা করা হয়েছে। প্রথমে পেটানো হয়েছে, রশিতে ঝুলানো হয়েছে, এরপর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। দীপুচন্দ্র দাস তিনি একজন সনাতনী। স্বাভাবিকভাবেই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, এটা কি সংখ্যালঘু নির্যাতনের মধ্যে পড়ে না? এক বাক্যে সবাই উত্তর দেবেন, অবশ্যই পড়ে। অথচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল এই তৌহিদ হোসেন বলতেছে ময়মনসিংহের যুবককে পুড়িয়ে হত্যার সাথে সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্ক নাই। কেন? দীপুচন্দ্র দাস সে কি সনাতন ধর্মাবলম্বী না? সে কি সংখ্যালঘু সম্প্রদায়ের না? তাহলে তাকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে হত্যা করা হলো, এটা কিভাবে সংখ্যালঘু নিপীড়নের মধ্যে পড়ে না আমার মাথায় আসতেছে না। নাকি জমির দালাল এই তৌহিদ পাকিস্তানি মদ খেয়ে মাতাল হয়ে গেছে? এই বাচ্চারা, এদের কথার ধরন, এদের ব্যাখ্যা, এদের সবকিছু দেখলে মনে হয় স্যান্ডেলটা খুলে যদি মারতে পারতাম গাল বরাবর। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, তার দুদিন পর গতকাল চট্টগ্রামে আরেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেখানে সেই লোকজন যারা সেই বাসায় থাকতো তারা দরজা কেটে, ঘরের যে বেড়া থাকে ওইটা কেটে বের হয়ে পালিয়ে গেছে। মানে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে সংখ্যালঘুরা ঠিক কতটা অনিরাপদ, তাদের জীবন ধারণ করাটা অনেকটা দুষ্কর হয়ে পড়তেছে বাংলাদেশে। কত শত নারীকে যে ধর্ষণ করা হয়েছে, অনেকেই সম্মানের কারণে, অনেকেই লজ্জার কারণে বলতে পারে না, অনেককেই থ্রেট দেওয়া হচ্ছে, ভয়ে তারা কথা বলতে সাহস পাচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায় সব সময় নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের আমলে যে হয়নি আমি সেটা বলবো না, কিন্তু 5 আগস্টের পর থেকে এটার রেশিও ঠিক কোথায় গিয়ে ঠেকেছে নিশ্চয়ই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে তো সব সংবাদ আসবে না এবং সেটা আসতে দেওয়া হবে না, কারণ মিডিয়া তো ডাস্টবিন শফিকের নিয়ন্ত্রণে। গত পরশু 3টা খুনের ঘটনা ঘটেছে, অথচ এই হাদিকে নিয়ে সারা বাংলাদেশ ব্যস্ত ছিল। দীপুচন্দ্র দাস হত্যা, লক্ষ্মীপুরের সেই ছোট্ট শিশু আয়েশা হত্যা এবং মিরপুরের একটা যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াশিকুর রহমান বাবু, তিনি গত সেপ্টেম্বরে মেবি মব সন্ত্রাসের শিকার হয়ে গ্রেফতার হয়েছিলেন, তাকে জেল হাজতে হত্যা করা হয়েছে। তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি। এই হত্যাযজ্ঞ চলতেছে, এই হত্যাযজ্ঞ চলতেছে, এই হত্যাযজ্ঞ চলতেছে, এটার কি শেষ হবে না? অবশ্যই শেষ হবে। জামাত শিবির যেই সংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি করে গেল, মবের সংস্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠানে মবের মাধ্যমে শিক্ষকদেরকে পদত্যাগ করানো, এই সংস্কৃতি কিন্তু বারবার ফিরে আসবে, বারবার ফিরে আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে জিএস সালাউদ্দিন আম্মার নামক যে জঙ্গিটা, এই জঙ্গিটা আওয়ামীপন্থী 6 জন ডিনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোরপূর্বক পদত্যাগ করিয়েছে মবের হুমকি দিয়ে। ফোনে বলতেছে, মানে ঠান্ডা মাথায় কিভাবে হুমকি দিতে হয় সালাউদ্দিন আম্মারের মতো অসংখ্য জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষকে শিখিয়ে দিয়ে গেল। আপনার পদত্যাগপত্র আমরা প্রিন্ট দিয়ে নিয়ে আসছিলাম স্যার। আমি চাচ্ছি আপনি একটা সিগনেচার করে দিলে আমি উপাচার্য স্যারের কাছে নিয়ে যাবো স্যার। আমি হয়তো আপনি শুনছেন যে আমরা আপনারা যারা আওয়ামীপন্থী ডিন আছেন তাদের, এটা তো আমি বারবার আমি আপনাদের মেসেজও পাঠিয়েছি অফিসিয়াল ফরম্যাটে যে আপনারা দ্রুত এই ব্যাপারটা আপনারা পদত্যাগ করেন। তো আপনাদের কাজ আরো সহজ করে দেওয়ার জন্য স্যার আমি আপনাদের একটা খুব সুন্দর ভাষায় আর কি, কোনো ইয়া না, একটা সুন্দর একটা পদত্যাগপত্র লিখে আমি নিয়ে আসছি স্যার। আপনার সাথে একটু দেখা করে আমি চাই যে স্যার আপনি সিগনেচার করে এটা উপাচার্যের কাছে পাঠিয়ে দেন। আমি আপনার ছাত্র, সো আমার জায়গা থেকে যত সর্বোচ্চ সম্মান দেখায় স্যার আমি এটা চাই যে আপনি এটা সিগনেচার করে এখন উপাচার্য স্যারের কাছে একটু পাঠিয়ে দিবেন। বাংলাদেশ ছাত্রলীগকে আমি বলবো, আপনারা এখান থেকে শিক্ষা নেন। সুশীল রাজনীতি বাংলাদেশে চলে না, বাংলাদেশে সুশীলতার কোনো মূল্য নাই। বাংলাদেশে যত সুশীল থাকবেন তত খাবেন। বাংলাদেশ সুশীল রাজনীতি ডিজার্ভ করে না। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির, এরা কখনো সুশীলতা ডিজার্ভ করে না, কারণ এরা কেউ সুশীল না, এরা প্রত্যেকে উগ্রপন্থী। এদের সাথে সুশীল রাজনীতি করলে রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করতে পারবেন না। এরা যেমনটা, এদেরকে ঠিক তেমনটাই দিতে হবে। এরা যেমন ভাদ্র মাসের ঘেউ ঘেউ, এদেরকে ওই ভ্যাকসিনটা দিতে হবে, অন্য কোনো ভ্যাকসিন এদের কাজ হবে না। সালাউদ্দিন আম্মার আওয়ামীপন্থী শিক্ষক হওয়ার কারণে, ডিন হওয়ার কারণে তাদেরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করিয়েছে ভিসিকে দিয়ে গত 15 বছর। আসিফ নজরুল, আওয়ামী লীগের কোন সমালোচনাটা ছিল না যেটা করে নাই? আসিফ নজরুলকে কি মব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক, তারা কি আসিফ নজরুলকে মব করতে গিয়েছিল? যায়নি। মুনামি, শিবিরের যে যৌনদাসী শিক্ষিকা,
তাকে কি ছাত্রলীগ মব করতে গিয়েছিল? যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পূর্বে যে শিক্ষকরা তাদের লেবাস থেকে বের হয়ে আসলো, ওই যে আসমান কাঁপানো যে একটা নারী শিক্ষিকা, এদের মতো যারা অসংখ্য শিক্ষক শিক্ষিকা বের হয়ে আসলো, যারা সরাসরি জামাত শিবিরের পেইড দালাল ছিল, এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মী ছিল, তারা সবাই জানতো। তারা কি মব করতে গিয়েছে তাদেরকে? গত 15 বছরে কোনো শিক্ষককে ক্যাম্পাসে লাঞ্ছিত হতে দেখেছেন? বাংলাদেশের কোনো ক্যাম্পাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথাও দেখেছেন? একটা উদাহরণ দিতে পারবেন কোনো শিক্ষককে মব করা হয়েছে? হ্যাঁ, সাময়িক অসম্মান, দু একটা কটু কথা, এটা স্বাভাবিকভাবেই থাকবে। রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিভেদ থাকলে এটা হয়ে থাকে। কিন্তু মবের মাধ্যমে পদত্যাগ করানো, মবের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া, এ ধরনের ঘটনা দেখাইতে পারবেন? পারবেন না। কিন্তু এই যে শিবির এবং ছাত্র দল যে সংস্কৃতি গত 15 মাসে বাংলাদেশে সৃষ্টি করে গেল, তারা যে ইতিহাস স্থাপন করে গেল, এই ইতিহাসের বারবার 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 পুনরাবৃত্তি কিন্তু ঘটবে। স্ক্রিনে যে 3টা জঙ্গির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম পরিণতি হবে। হাসনাত সার্জিস ওরা অন্য চ্যাপ্টার। ইদানিং এই 3টা জঙ্গি মারাত্মক আকারে আকাশে উঠতেছে। এই জঙ্গি 3টাকে আপনারা চিনে রাখেন। আমি নাম জানি না এদের। সৃষ্টিকর্তা শুধুমাত্র জামাত শিবির বিএনপি ছাত্র দলের? আওয়ামী লীগের কি সৃষ্টিকর্তা নাই? নাকি তাদের সৃষ্টিকর্তা আলাদা, আওয়ামী লীগের সৃষ্টিকর্তা আলাদা? 17 বছর পর আওয়ামী লীগের পতন হয়েছে। 17 বছর তোরা ক্যাম্পাসে ছিলি। 17 বছর ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে থেকে শিক্ষা জীবন শেষ করেছে। 17 বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিলি সাদেক ক্যামের মতো অসংখ্য। অথচ এখন ফেসিবাদ বলে ছাত্রলীগের কোনো সাধারণ কর্মীকে পর্যন্ত তোরা ক্যাম্পাসে যাইতে দিস না, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে দিস না। এই দিন না, আরো দিন আছে। এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। রাজনীতি একটা চলমান গতিশীল প্রক্রিয়া। এখানে ক্ষমতার পালাবদল ঘটবেই আজ বা কাল। আবু হেনা রনিকে আপনারা চেনেন না? ওই যে মিরাক্কেল থেকে যে কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে মিরাক্কল কি দেয়নি? তার যশ, খ্যাতি, পরিচিতি, অর্থ সবকিছু দিয়েছে। ভারতবাসী তাকে আপন করে নিয়েছিল, নিজেদের সন্তান মনে করত। অথচ যে ভারত তাকে দুমুঠো দুবেলা খাবার তুলে দিল, যে ভারত তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিল, যে ভারত তাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করলো, আজকে এই আবু হেনা রনি কৌতুক অভিনেতা সে আধিপত্যবাদ বিরোধী মিছিলে অংশ নেয় ভারতের বিরুদ্ধে। আধিপত্যবাদের মানে কি আবু হেনা রনি সাহেব? ভারত থেকে খেয়ে পরে বেঁচে এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে গলা কাঁপে না? লজ্জা লাগে না? পেটের মধ্যে যে ভাতটা ঢুকতেছে ওইটাও ভারতের অবদান। ঘেন্না লাগে না? ভারতের পশ্চিমবঙ্গবাসী, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার, আমাকে দেখেন, এসব বাচ্চাদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন। এরা হচ্ছে নিমুখ হারাম, এরা হচ্ছে বেঈমান। যে ভারত ভাত তুলে দিয়েছে পেটে মুখে, সেই ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এটা বেঈমানি। এখানে অন্য কোনো শব্দ আমি প্রয়োগ করতে পারছি না। আবু হেনা রনি সাহেব, আপনিও জামাতি? এটা তো আমি জানতাম না। যাক, আস্তে আস্তে আপনাদের লেবাস গুলা বের হয়ে আসতেছে। সেকুলারিজমের আড়ালে, এই লিবারেলের আড়ালে আপনারা যারা জামাতি প্রোডাক্ট ছিলেন, আর যে কিবরিয়ার মতো যারা আছেন, আপনারা সবাই আপনাদের খুলস বের করে আনছেন। এর জন্য আপনাদের প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। অদূর ভবিষ্যতে আপনাদের বিচার করতে আমাদের অনেক সহজ হবে। খুব সহজে আপনাদেরকে শুলে চড়ানো যাবে। ভালো থাকবেন। যদি পারেন সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।